ভারতের নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনা করা হয়, যদি আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে ইনশাআল্লাহ 12 দলীয় জোট যেভাবে রাজপথে ছিল আবারও রাজপথে নামবে, প্রয়োজনে রক্ত দেবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে খেলার সুযোগ আমরা আর কাউকে দিব না। প্রধান আলোচক এই 31 দফার সৃষ্টির পিছনের যে রূপকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, মঞ্চে উপবিষ্ট 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত জোটের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে বক্তব্য দেওয়ার নয়, শোনার দিন। কারণ প্রশিক্ষণ কর্মশালায় আমাদের সকলের শিক্ষা নেওয়ার দিন। অবশ্যই এই 31 দফা জনাব তারেক রহমান যখন জাতির সামনে উপস্থাপন করেছিলেন, তার পূর্বে আমাদের 12 দলীয় জোটের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এটা নিয়ে আলোচনা করেছিলেন। এই 31 দফা আমাদের ঘোষণার পূর্বে পড়ার সুযোগ হয়েছিল, আমাদের মতামত দেওয়ার সুযোগ হয়েছিল, আমরা আমাদের মতামত দিয়েছিলাম। গণতন্ত্রকামী প্রত্যেকটি দল মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ রূপে যে 31 দফাটি এসেছিল সেটাই জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন। তার পরবর্তী আমাদের কাজ ছিল এই 31 দফাকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা সত্য সেটা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা এমনভাবে অত্যাচার, নির্যাতন, গুম খুনের রাজনীতি সৃষ্টি করেছিলেন, সেই সময় আমাদের 31 দফা প্রচারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল হচ্ছে 1 দফার বিষয়টা। 31 দফা কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল, আমরা 1 দফার সংগ্রামে লিপ্ত হয়েছিলাম। এবং ওই 1 দফার সংগ্রামকে পরবর্তীতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, এটা এই 36 দিনের আন্দোলন নয়, যেটা 16 বছর আগে শুরু হয়েছিল, সেই আন্দোলনটা এসে শেষ হয়েছে 5ই আগস্ট। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের ওই তিলকওয়ালি মুখ্যমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, তারপরের যে খেলা, অন্তর্বর্তী সরকারের যে খেলা, তাদের যে সংস্কারের গল্প, সংস্কারটা তো এক নিমিষে এক মুহূর্তে শেষ করার বিষয় নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংস্কারটা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে সংস্কার উপহার দিয়েছিলেন, বর্তমানে জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, এই 31 দফা যদি পূরণ করা হয় তারপরেও কি সংস্কার শেষ হয়ে যাবে দেশের? এটি একটি চলমান প্রক্রিয়া। এই 31 দফা করার পর আমরা একটা নতুন বাংলাদেশ পাব। তার পরবর্তী প্রেক্ষিতটা কি? 10 বছর পর তো আরও নতুন সংস্কার লাগবে। 20 বছর পরে যুগের চাহিদার জন্য অন্য সংস্কার নিয়ে আসতে হবে। ডক্টর মাহাদি আমিনের মতো আরও অসংখ্য ডক্টরেট করা মানুষজন, কৃতি মানুষজন নতুন করে পরিকল্পনা আনবেন, সেটাকে বাস্তবায়ন করতে হবে। এখন এই অন্তর্বর্তী সরকার যদি বারবার বলতে চায় যে আমরা এই অন্তর্বর্তী সরকার যদি এখন আমাদের জানাতে চায় যে এই সংস্কার পূর্ণাঙ্গ রূপে শেষ করে তারা তারপরে জাতীয় নির্বাচন দিবে, জনগণকে ভোটের অধিকার দিবে, তাহলে এটা অত্যন্ত হাস্যকর একটা বাক্যবাণীতে রূপান্তর হয়। এই সংস্কারটা তো তাদের দায়িত্ব নয়। অন্তর্বর্তী সরকারের অর্থ হচ্ছে আগে একটি সরকার ছিল, সামনে একটি সরকার আসবে, অন্তর্বর্তী যে সময়টা তার যেই সরকার, এই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে তার ভোট এবং ভাতের অধিকারটাকে ফিরিয়ে দেওয়া। এই সংস্কার গল্প বলে তারা যদি ভোটের অধিকার কেড়ে নিতে চায় এবং বিলম্ব করতে চায়, তাহলে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সংস্কারের রূপরেখা 31 দফা আমাদের সামনে আছে, যেটা তারেক রহমান ঘোষণা করেছিল। সেই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য 12 দলীয় জোটের প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে ছিল, আছে এবং সামনেও থাকবে ইনশাআল্লাহ। প্রয়োজনে আবারও গণ অভ্যুত্থান হবে যদি এই সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করা হয়।
যদি ওই ভারতের নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনা করা হয়, যদি আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে ইনশাআল্লাহ 12 দলীয় জোট যেভাবে রাজপথে ছিল আবারও রাজপথে নামবে, প্রয়োজনে রক্ত দেবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে খেলার সুযোগ আমরা আর কাউকে দিব না। সর্বশেষ কথা, চোখ কান নাক খোলা রাখতে হবে। ষড়যন্ত্র হিন্দুস্তান থেকেও হচ্ছে, আওয়ামী প্রেতাত্মাদের মাধ্যমে হচ্ছে। কোনো ষড়যন্ত্র স্বাধীনতা, আমার সার্বভৌমত্বকে আর ক্ষুণ্ণ হতে দিব না ইনশাআল্লাহ। সেই স্বপ্নালী দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।